নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে যা হওয়ার তাই হয়েছে, যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। ভিজে ভিজে কথা, মিষ্টি মিষ্টি কথা এবং একটু শো বিজনেস, যা হওয়ার তাই হয়েছে। আমরা 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 বাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছি। ডিএ মামলা 20 মাসে 13 বার পিছোয়, কামদুনি মামলা পিছোয়, এডুকেশন সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত মামলা, অপরাধীরা প্রোটেকশন পায়, স্টে পায়, বারবার গিয়ে একটা স্টের নামে আলটিমেটলি প্রোটেকশন পায়। আমরা বাঙালিরা অভ্যস্ত হয়ে গেছি সুপ্রিম কোর্টের এই খেলায়, খেলা বলবো না, এই বিচারে। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এদিন যা রায় দিল, আবার একটা স্ট্যাটাস রিপোর্ট, আবার একটা সম্ভবত 17 তারিখ মঙ্গলবার ডেট পড়েছে, সেদিনকে স্ট্যাটাস রিপোর্ট দেবে, সিবিআই তদন্ত কতটা এগোলো। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে দিনের পর দিন যে তথ্য লোপাটের খেলা হয়েছে, সেই তথ্য লোপাট নিয়ে সুপ্রিম কোর্ট সাইলেন্ট, একদম নীরব। এ রাজ্যে ডেড বডি জোর করে ছিনিয়ে নিয়ে গিয়ে দাহ করা এবং প্র্যাকটিক্যালি দ্বিতীয়বার পোস্টমর্টম করার স্কোপটা না দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে কোনো মন্তব্য নেই, কোনো কথা নেই। এবং প্লেস অফ অকারেন্সকে নষ্ট করা, শয়ে শয়ে মানুষকে ঢুকিয়ে দেওয়া, সুপ্রিম কোর্টে কোনো মন্তব্য নেই। আমরা সারাদিন লাইভ স্ট্রিমিংটা শুনলাম, আমি খুব হতাশ ব্যক্তিগতভাবে। আসলে হতাশ বলবো কেন, এটাই এক্সপেক্টেড। সুপ্রিম কোর্টের ইদানিংকালের এইসব মামলায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা যা প্রেডিকশান করা যায় সেই ঘটনাগুলোই ঘটে। আমি প্রেডিকশান আপনাদের করেছিলাম, খুব বেশি আশা করবেন না সুপ্রিম কোর্ট থেকে, সেটাই হলো। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে এলাম, সে বিষয়টা হচ্ছে বিনীত গোয়েলকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পারছেন না কেন। দেখুন, বিনীত গোয়েলের জন্য ভোর হলো, দোর খোলো, বিনীত গোয়েল ওঠরে বলে স্লোগান আমরা শুনেছিলাম। জুনিয়র ডাক্তাররা সেই একটা সাংঘাতিক ঐতিহাসিক আন্দোলন করেছিলেন। এর লালবাজার পর্যন্ত তারা মুভমেন্ট করেছিলেন। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার আগে আরেকটি রাজনৈতিক দল, বামপন্থীরা লালবাজার অভিযান করেছেন। লালবাজারে বিভিন্ন রাজনৈতিক দল অভিযান করছেন, ডাক্তাররা যাচ্ছেন, বিভিন্ন সেগমেন্টের লোকজনরা যাচ্ছেন যে বিনীত গোয়েলের রেজিগনেশনটা, বিনীত গোয়েলের রেজিগনেশনটা কেন দরকার। একজন পুলিশ কমিশনার রিজাইন করলে সব মিটে যাবে না, কিন্তু বিনীত গোয়েল ইজ ওয়ান অফ দ্য কনস্পিরেটার্স। আমি কেন কনস্পিরেটার কথাটা বলছি, দায়িত্ব নিয়ে বলছি। আমি 3-4টে লজিক আপনাদের কাছে দেবো যে বিনীত গোয়েল কেন কনস্পিরেটার। ডেড বডি প্র্যাকটিক্যালি নিয়ে দৌড় করা, মানে বাড়ির পরিবারের লোকজন টালা থানায় বসে তাদের না বলে ডেড বডি নিয়ে যে দৌড়ন, এটা বিনীত গোয়েলের অ্যাকশন, বিনীত গোয়েলের নির্দেশ। তা নাহলে কেউ করতেই পারতো না, কেউ করতে পারতো না, কিছুতেই করতে পারতো না। জোর করে ডেড বডি বাড়িতে ঢুকিয়ে দেওয়া, এটা বিনীত গোয়েলের নির্দেশ। বিনীত গোয়েল ওপর থেকে নির্দেশ পেয়েছে, কিন্তু অপারেটর তো বিনীত গোয়েল। প্লেস অফ অকারেন্স নষ্ট করা, বিনীত গোয়েল বলতে পারতেন না যে এভাবে এখানে কোনো লোক ঢুকতে পারবেন না। তিনি তো আর্জি করে সেনকে যখন কন্যার মৃত্যুর খবর পাওয়া গেল, তারপর যখন বিনীত গোয়েল নিজে গেছেন, মুরলি নিজে গেছেন, প্লেস অফ অকারেন্স তো সঙ্গে সঙ্গে ঘিরে ফেলা দরকার। তাহলে কী করে অত মানুষ প্লেস অফ অকারেন্সে ঢুকেছিল? অর্থাৎ প্লেস অফ অকারেন্স নষ্ট করা, ট্যাম্পারিং অফ এভিডেন্স, উল্টো দিকের ঘর ভাঙা হচ্ছে। বিনীত গোয়েলের বলা উচিত ছিল না যে আপনি যত বড় কেউকেটা হন, আপনি উল্টো দিকের ঘর ভাঙতে পারেন না কেন? প্লেস অফ অকারেন্সের মধ্যে এন্টায়ার ফ্লোরটা পড়ে। আসলে বিনীতকে দিয়ে মমতা এগুলো করিয়েছেন। এই যে ডিসি নর্থ, তিনি গিয়ে যে টাকা অফার করেছেন এর মৃতা কন্যা, ডাক্তার কন্যার বাবাকে, এ পাশের ঘরে দেহ শায়িত রয়েছে, পাশের করিডোরে নিয়ে গিয়ে টাকা অফার করছে। বিনীত গোয়েল নির্দেশ না দিলে হতো বলুন তো? দুটো বডি টোপকে পানিহাটি শ্মশানঘাটে যে দাহ করা হয়েছে, বিনীত গোয়েলের নির্দেশ ছিল, ডিসি নর্থকে নির্দেশ ছিল, ওসিদের নির্দেশ ছিল, ইমিডিয়েটলি যেভাবে অন্য বডি সরিয়ে তাড়াতাড়ি চুকিয়ে দাও ল্যাটা। এই কাজগুলো বিনীত গোয়েলকে দিয়ে করিয়েছেন। ফলত আলটিমেটলি তারপর অনেক কাজ করিয়েছেন, একটা কেন একাধিক কাজ করিয়েছেন। ফলত এই যাকে দিয়ে আপনি খারাপ কাজ, অকাজ, কুকাজ করাবেন, সেই লোকটি যদি রিজাইন করতেও চায়, আপনি তো বলতে পারেন না যে যাও বিনীত তুমি যাও। আমি শুনছিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছেন বিনীত রিজাইন করতে চেয়েছিল, আমি দিইনি, মানে পুজোর সময় সব অলিগলি নাকি ও চেনে। কলকাতা পুলিশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন, বিনীত ছাড়া নাকি আর কেউ অলিগলি চেনে না। যাই হোক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টোপাল্টা বকা তো এটা চিরকালীন অভ্যেস, আমি অবাক হই না। কিন্তু এই ট্যাম্পারিং অফ এভিডেন্স নষ্ট করা, ডেড বডি দ্রুত দাহ করে দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগ না দেওয়া, বাবা মাকে থানায় বসিয়ে তা মানে রাজনৈতিক দলেদের নিয়ে অভিযোগ লেখানো, কোনো আইনজীবীকে সেখানে ঢুকতে না দেওয়া, এই এন্টায়ার কনস্পিরেসির পার্ট হচ্ছে বিনীত গোয়েল। এবং সবথেকে বড় কথা হচ্ছে 14ই আগস্ট যখন রাত জাগলো কলকাতা, সেই সময়
ওই আরজিকর মেডিকেল কলেজে কয়েকটা ফ্লোর ধ্বংস করা এবং যেখানে সেমিনার রুম সেইটাকেও ধ্বংস করার অভিপ্রায় ছিল। যারা করতে গেলেন তারা লরি করে গাড়ি করে অন্য জায়গা থেকে গেলেন। কলকাতা পুলিশ চলে গেল, নার্সিং স্টাফেদের বাথরুমের মধ্যে লুকোলো, কম্বলের তলায় লুকোলো। বিনীত গোয়েলের ইশারা ছাড়া হতো? ইশারা ছাড়া হতো? নির্দেশ ছিল যে এই সময় ধ্বংসলীলা চলবে, ওই 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 রাত জাগার ইভেন্টটাকে মিনিমাইজ করতে হবে, ওইদিকে যাতে ক্যামেরা না থাকে। এত মানুষ রাত জাগছে, এটা তো সরকারের বিরুদ্ধে যাবে, ফলে তোমরা সাইড হয়ে যাবে। এবং পুলিশ সাইড হয়ে গেল, ধ্বংসলীলা চললো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। কত কোটি টাকার ক্ষতি হয়েছে জানি না, কিন্তু যে ধ্বংসলীলা চালাতে দেওয়ার কারিগরও তো বিনীত গোয়েল। ফলে একে দিয়েই তো কনস্পিরেসিগুলো করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজভবনের উল্টো দিকে বসতে দেওয়া কে দিয়েছে পারমিশন? বিনীত গোয়েলরা পারমিশন দেননি, বাধাও দেননি। 144 ধারা এলাকার মধ্যেও সেখানে বসতে দিয়েছে। একের পর এক আমি বলছি, এই এলিমেন্টটি বিনীত গোয়েল এই এন্টায়ার কনস্পিরেসি পার্ট, হত্যার কনস্পিরেসির কথা বলছি না। হত্যা হয়ে যাওয়ার পর অপরাধীদের বাঁচানো, ট্যাম্পারিং অফ এভিডেন্স লোপাট করা, মৃতার বাড়িতে টাকা দিয়ে পাঠানো, বডি ছিনতাই করা, সেই বডি নিয়ে গিয়ে ডেড বডি টোপকে সেখানে দাহ করা, এই এন্টায়ার কাজটা করিয়েছেন বিনীত গোয়েলকে দিয়ে, ঝাড়গ্রাম থেকে বসে এক মহিলা, যিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী। এটা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ফলে সেই বিনীত গোয়েল নিজেই যখন বলছে আমাকে নিয়ে যখন এত কথা, তখন আমি রিজাইন করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে বলতে গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, তুমি সামনে পুজো, এখন মানুষকে আমি বলবো উৎসবে মাতো, উৎসবে মাতো। ভাবতে পারেন একজন মুখ্যমন্ত্রী বলছেন, যখন সারা পৃথিবী কাঁদছে 31 বছরের এক উজ্জ্বল কন্যার মর্মান্তিক মৃত্যু নিয়ে, তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আবার মহিলা, বলছেন উৎসবে মাতো। কতটা নৃশংস, কত নির্মম না হলে এটা হওয়া যায়, করা যায়? ভাবুন, বাঙালি তো তাকে ভোট দিয়ে জিতিয়েছে, যেভাবেই হোক বাঙালিকে ভাবতে হবে। যারা রাস্তায় নেমেছেন তাদের বলে উৎসবে মাতো, অর্থাৎ ভুলে যাও ওই 31-এর কন্যা অভয়াকে, তোমরা ভুলে যাও, ওই চ্যাপ্টারে ভুলে যাও। তথ্য প্রমাণ সব বিনীত বাহিনীকে দিয়ে, ওই অভিষেক গুপ্তাকে দিয়ে সব লোপাট টোপাট করিয়ে দিয়েছি। এবার ও সুপ্রিম কোর্টে চলে গেছে, সিবিআই চলে গেছে, যা করবে করবে, অপরাধীর শাস্তি হলে হবে। এবার তোমরা হইচই করে আনন্দ করো, উৎসব করো, খাও পিও মস্তি করো। বলেননি যেটা, মদটা বেশি করে গেল তাহলে সরকারের রেভিনিউ আসবে। কতটা নৃশংস, কতটা নির্মম একটা সরকার না হলে এটা হয়। আর বিনীত গোয়েলকে সরাতে পারছেন না এই কারণে, কারণ আজকে বিনীতকে দিয়ে এই কুকর্মগুলো করিয়েছেন মমতা, আর সেই বিনীতকে এখন শেষ পর্যন্ত পুষে রাখতে হচ্ছে। সরি টু সে দিস কথা, পোষা কথাটাও শুনতে ভালো লাগে না, কারণ পশুকে অসম্মান করা হয় তাতে। পোষা কথাটা পশুর ক্ষেত্রে ব্যবহার হয়, মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে বাধ্য হচ্ছি, তার কারণ বিনীতকে মমতা বন্দ্যোপাধ্যায় আর সরাতে পারছেন না, যে কারণগুলো বললাম সেই কারণগুলোর জন্য।